প্রিয় দর্শক, ভোটের উৎসবের আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল মাহমুদ। আজকে আমাদের এই সংযোগে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের খুবই পরিচিত, বাংলাদেশে খুব আলোচিত ইসলামী বক্তা জনাব মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরী। আপনারা জানেন যে তিনি হবিগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এইবার নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। গিয়াসউদ্দিন আত-তাহেরীকে আজকের এই সংযোগে স্বাগত জানাচ্ছি। জনাব গিয়াসউদ্দিন আত-তাহেরী, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। জনাব তাহেরী, আমরা অনুষ্ঠান শুরু করি এবং আপনার কাছে প্রথম যে প্রশ্নটি, আপনি তো কোনো রাজনৈতিক দল থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না, যদিও বৃহত্তর সুন্নি জোট এবং সম্ভবত ইসলামী ফ্রন্ট বা এরকম কিছু একটা, এটি আমার ধারণা যে এগুলো অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠনগুলো আপনাকে সমর্থন দিয়েছে। আপনি এবার অনেক স্বতন্ত্র নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন? কারণ সেখানে তো বড় জোটগুলো, বিশেষ করে বিএনপি জোটের বড় প্রার্থী আছেন, সাবেক এমপি, জামাত জোটের প্রার্থী আছেন, বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীদের মোকাবেলায় আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনাকে শুরুতে একটু বলবো যে আপনি আমাদের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত। আসলে আমি স্বতন্ত্র প্রার্থী নয়। ব্যাপারটা হলো যে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই আসন থেকে 1996 সাল থেকেই মোমবাতি প্রতীকে নির্বাচন করে আসছে। তো এই বছর আমরা কয়েকটা দল মিলে আমরা জোট হয়েছি। তো সেই জন্য আমি যে দল থেকে মনোনীত হয়েছি সেটা হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এটা রাজনৈতিক দল, আমি স্বতন্ত্র প্রার্থী নয়, আমি কি রাজনৈতিক প্রার্থী। এটি নিবন্ধিত রাজনৈতিক দল? এটি কি হ্যাঁ, নিবন্ধিত। 1996 সাল থেকে এই আসন থেকে অনেক ধন্যবাদ। নির্বাচন করে আসছে। জি। আর নির্বাচন আলহামদুলিল্লাহ অল্প সময় বৃহত্তর সুন্নি জোট আমাকে নির্দেশনা দিয়েছেন এবং দলের দলের অনুমতিতে, দলের নির্দেশে নির্বাচনে এসেছি। আলহামদুলিল্লাহ প্রচার প্রচারণা করছি। আপনাদের দোয়া প্রত্যাশা রাখি। জনাব তাহেরী, এই ফাঁকে একটু জেনে নেই, আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন, এই দলের আর কোনো প্রার্থী কি বাংলাদেশে অন্য কোন কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন দাঁড়িয়েছেন নাকি আপনি একাই? না, আছে। এই যে আপনার হবিগঞ্জ ৩ থেকে আমাদের ডাক্তার সারোয়ার আলম সাহেব, তিনি দাঁড়িয়েছেন এবং বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী আবার আরেকজন আছেন হবিগঞ্জ ১-এ, আপনার ২-এ বাহুবল নবীগঞ্জে, ওখান থেকেও আরেকজন প্রার্থী আছে। তবে আমাদের এই প্রার্থী একাধিক জায়গায় আছে, চট্টগ্রাম আছে, বাংলাদেশে অনেক জায়গা থেকে প্রার্থী দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ফলে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, আপনি আশাবাদী নাকি? আমি চেষ্টা করে যাচ্ছি। ওকে। একটি প্রশ্ন সবাই আপনাকে করেন, আপনি ইতিমধ্যে অনেকবারই জবাব দিয়েছেন, তারপরে আমাদের এই সংযোগে যদি দিতে চান, যে আপনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, আপনি গত জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এবার হঠাৎ করে হবিগঞ্জ থেকে কেন? আপনার শ্বশুরবাড়ি এখানে, তো শ্বশুরবাড়ির থেকে নির্বাচন করবার সিদ্ধান্ত কেন নিলেন? আসলে সিদ্ধান্তটা তো আমার ছিল না, সিদ্ধান্তটা ছিল হবিগঞ্জ ৪ চোরাঘাট মাধবপুর মানুষের একটি প্রস্তাবনা। সেই প্রস্তাবনার নিরিখে আমাদের যে বৃহত্তর সুন্নি জোট, তারা চুলচারে বিশ্লেষণ করে তারা মনে করেছেন এখান থেকে দিলে ভালো হবে, দল দিয়েছেন, আমি গ্রহণ করেছি। এটা হলো আমার সিদ্ধান্তের মূল কথা। আর বিশেষ কথা হলো, বিগত দিনে ব্রাহ্মণবাড়িতে ছিলাম, সেখানে আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম। আর এবছর আমাকে বৃহত্তর সুন্নি জোট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে। সেটা আমি দলের সিদ্ধান্তেই আসলে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে নির্বাচনী হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেখানেই আমরা দেখছি আপনার মোট সম্পদ হচ্ছে 1,80,00,000, আয়ের প্রধান খাত হচ্ছে ব্যবসা, কৃষি, ব্যাংক আমানতের সুদ। আমি একটু জানতে চাই, আপনি একজন ইসলামী বক্তা এবং সুদের বিরুদ্ধে তো আপনি মাঠে ময়দানে প্রচুর ওয়াজ করেছেন, তো আপনার ব্যক্তিগত জীবনে এই সুদের প্রভাব কিভাবে হলো বা এটিকে আপনি কিভাবে বৈধভাবে মেনে নিলেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি তো খুবই জনপ্রিয় ইসলামী বক্তা এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় আপনি ওয়াজ করে বেড়ান বছর ব্যাপী, এবং অনেকেই বলেন যে আপনি আপনাকে নিতে হলে অনেক টাকা লাগে। তো আপনি নিশ্চয়ই এই খাতে আপনি প্রচুর উপার্জন করেন, বক্তব্য দিয়ে বা ওয়াজ করে অনেক উপার্জন করেন। আপনার আয়ের খাতে সেই ওয়াজের ইনকাম সোর্স তো উল্লেখ নেই, এটি কি আপনি গোপন করলেন?
না, সেটা আমি যে ইনকাম ট্যাক্সের ফাইল যখন শো করেছি, ইনকাম ট্যাক্সের ফাইলে বিস্তারিত দেওয়া আছে আমার আয়ের খাত কি আছে কি না, আমি আয়ের উৎস কি, আমার ইনকাম ট্যাক্সের ফাইলে বিস্তারিত দেওয়া আছে। এখন একটা মনোনয়ন পত্র তো আর ওইগুলো তো উল্লেখ করার বিষয় থাকে না, জাস্ট উল্লেখ থাকে আপনার ব্যাংকে কত আছে, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি কতটুকু আছে, এতটুকু উল্লেখ থাকে। সেইটুকু আমি যতটুকু কলামটা পূরণ করি সেটা আমি পূরণ করেছি। আর এবং পাশাপাশি আপনার যে প্রশ্নটা করেছেন, সুদের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, আপনি দেখেন নির্বাচন কমিশন যে মনোনয়ন পত্রটা দিয়েছেন সেই মনোনয়ন ফরমের ভিতরে কিন্তু এই কলামটা কিন্তু বাংলাদেশের সবাই পূরণ করেছেন। আমি আমি যে পূরণ করেছি আমার কাছ থেকে না জেনে আমার টাকাটা আসলে কিভাবে এখানে যুক্ত হলো, বা আমি আসলে টাকাটা কোন সিস্টেমে এখানে রেখেছি এবং কোন ব্যাংকে রেখেছি, সেই ব্যাংকটাতে আসলে আমি আহ, সেই সেই ব্যাংক সম্পর্কে ধারণা না নিয়ে ওনারা যারা একতরফাভাবে মাত্র আমাকে আমাকে তারা বলার চেষ্টা করেছেন, সেটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত। এবং তারা হয়তোবা আমার আমার নীতিকে নিয়ে কখনো গবেষণা করে নাই। সুদের ব্যাপারে আমি আজকে নতুন না, সবসময় আলোচনা করি। আমি ইনশাল্লাহ বিস্তারিত নির্বাচন যাওয়ার পরে আমি খুব সুন্দর করে দিব। এখন যেহেতু আমি একটা নির্বাচন করছি এবং সেই নির্বাচনের প্রচার প্রচারণায় যেহেতু আমি অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার ভিতরে অনেক কথার জবাবই আমি কেটে গিয়েছি, কারণ এখন এগুলোর সময় না। আমার কথা হলো যে নির্বাচন কমিশন যে ফর্মটা দিয়েছেন, এই ফর্ম যদি কেউ পূরণ না করে, সেটা আপনার মনোনয়ন ফর্ম সেটা কি হয়ে যাবে, আহ, অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, তো সেটা তো সবাই পূরণ করেছেন। এখানে বন্ড আছে, সঞ্চয় আছে, আমানত আছে, সুদ আছে। এখানে কি আলাদা 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 কলম দেওয়া হয়েছিল? না, একসাথে দিয়ে দিয়েছে। আমি কি সুদের উপর টিক মার্ক করেছি? এখানে নির্বাচন কমিশন, এখানে তাদের আমার মনে হচ্ছে আরো একটু ফরমটাকে সুন্দর করা দরকার ছিল। সঞ্চয়টা সঞ্চয় জায়গায় রাখা দরকার ছিল, আমানতের জায়গায় রাখা দরকার ছিল। এরপর আপনার মুনাফা হিসাবে আরেকটা কলম বের করা দরকার ছিল, কারণ ইসলাম ব্যাংক আছে, যেমন আমারটা আরাফা ব্যাংকে আমি যখন টাকা রেখেছি, সেখানে সেই ব্যাংক সম্পর্কে যদি এতই মহাভারত শুদ্ধ হবে এবং অন্যান্য ব্যাংকের ব্যাপারে এত মহাভারত শুদ্ধ হবে, যারা এতে কথা বলেন তাহলে তারা আমার ব্যাপারে না বলে ব্যাংকের বিরুদ্ধে কথা বলো, যে আপনার ব্যাংক বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। আল আরাফা ইসলামী ব্যাংকের ভিতরে আমার যেমন টাকা আছে, আহ সেখান থেকে তাদের তাদের যে লেনদেন সিস্টেমটা কি আসলে সুদ নাকি ওখানে তারা মুনাফা হিসাবে শরিয়া মোতাবেক ভাবে তারা ব্যাংক পরিচালনা করছেন, সেই ভিত্তিতে অনেকে সেখানে সংযোগ হয়ে অনেক আলেম ওলামাদের, শতকরা 90% আলেম ওলামা ইসলামী ব্যাংক এখানে অনুসরণ করে। হ্যাঁ, তো সেখানে আপনার একতরফা সুদ বলে চালিয়ে দিলেন। এগুলো আমি জানি কিছু সাংবাদিকরা আছেন, তারা ভাইরাল হওয়ার জন্য, তাদের পেজটাকে তোলার জন্য আমাকে নিয়ে কিছু কথা বলেছেন। সেটা হয়তোবা তারা যতটুকু ফলপ্রসূ হয়েছেন, দিন শেষে আমি খেয়াল করেছি তারা যে আশা করে আমাকে অ্যাটাক করেছিলেন তারা ফল শূন্যতাই ভুগেছেন। আর আমার যে নীতি নৈতিকতার আদর্শ আছে সেই আদর্শ জানান দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখনো মাঠে আছি। সুদ হারাম, এটাই সত্য। আর সুদের সাথে আমি সম্পৃক্ত কখনো ছিলাম না, এটাও সত্য। এবং ব্যাংক যদি কখনো তাদের মধ্যে থেকে যদি কোনো সিস্টেমেটিকলি ভাবে যদি কাউকে কোনো লভ্যাংশ দেয়, এবং আমি তো এই টাকাটাকে আমি নেই কিনা, আমি গ্রহণ করি কিনা, এবং এখন টাকাটা কিন্তু এখনো পড়ে আছে ওখানে। এবং আপনি যদি টাকাটা আপনি যদি তথ্য দেখেন, দেখবেন অনেকদিন এখানে এটা পড়ে আছে। তা আমি আসলে টাকাটা নিলাম কিনা, আমি টাকাটা সাওয়াবের আশা না করে অন্যকে দান করে অন্যকে দিয়ে দিলাম কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো আমার কাছ থেকে জানা দরকার ছিল। এই জন্য আমি বলেছি যারা সাংবাদিকতা করেন তাদের অনেক ধরনের দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধের জায়গায় যদি দায়িত্বহীন আচরণ হয়, দিন শেষে কিন্তু ওই সাংবাদিকতার প্রতি মানুষের ঘৃণা ঘৃণা জন্মায়। হ্যাঁ, সেটা আমি সাংবাদিকদের বলবো, যে কোনো কিছু লেখার আগে কিছু বলার আগে অফকোর্স যেন যার ব্যাপারে লিখবেন তাকে যেন ইনফরমেশন করে, তার কাছ থেকে তথ্য জেনে যেন তারা যেন লেখেন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনি পরিষ্কার করেছেন আপনার অবস্থান। আহ, জনাব তাহেরি, আপনি যে ওয়াজ মাহফিলগুলোতে বক্তব্য রাখেন, অধিকাংশ বক্তব্যেই আপনি বাংলাদেশের অনেক ইসলামী মাসলাক যেগুলো আছে, ধরেন ইসলামী রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন ধর্মীয় মাসলাক আছে, এই সমস্ত মাসলাকের আপনি সমালোচনা করেন, কঠিন সমালোচনা করেন। আপনি সুন্নিয়তের এক ধরনের ধারণা নিয়ে আপনি ওয়াজ মাহফিল করেন।
তো আমি যে প্রশ্নটি করতে চাই, এই যে আপনি বিরোধপূর্ণ অনেক ইস্যুতে কথা বলেন, আপনার নিশ্চয়ই অনেক শত্রু তৈরি হয়েছে। আপনি নির্বাচনে যখন নেমেছেন, এই শত্রুরা বা আপনার শত্রুপক্ষ বলতে যারা আপনার ওয়াজে আঘাতপ্রাপ্ত হয়, তারা কি আপনাকে অসহযোগিতা করছে বা কোনো ধরনের প্রতিরোধ করবার চেষ্টা করছে বা কোনো ধরনের বিরোধিতার মুখোমুখি হচ্ছেন কিনা? আমি একটু খালি একটু এক্সাম্পল দিই। আমি সেদিন ফেসবুকে দেখলাম যে একটা ভিডিও দেখলাম, একজন বলছে যে আমি তো ওহাবি, তো আপনি কি ওহাবির কাছে ভোট চাইবেন? কারণ আপনি তো বলছেন যে ওহাবি যারা তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করাও জায়েজ নেই, তো আপনি কি ভোট চান কিনা? আপনি কি আসলে ওহাবিদের ভোট চাচ্ছেন? দেখেন, আমি যে আসন থেকে নির্বাচন করছি, যিনি প্রশ্ন করেছেন, তাকে আমি আরো অনেক কিছু জিজ্ঞেস করতাম। সময় আমার হাতে ছিল না, জিজ্ঞেস করতে পারি নাই। একটা রাজনীতি যে যখন আসে, আমি কিন্তু উত্তর দিয়েছিলাম যে একটা রাজনীতি হবে ইনসাফের ভিত্তিতে। ওয়াজ মাহফিলে শুধুমাত্র যে আমি তাদেরকে বিসর্জন করি বা আমি তাদের ভুলগুলো ধরি, সেটা এরকম না। তারাও আমাদেরকে অনেক কথা বলেন, হ্যাঁ, এবং তাদেরও প্রার্থী মাঠে আছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কেউ তো এই প্রশ্ন করে নাই। তারা প্রশ্ন করেছেন উদ্দেশ্য প্রণোদিত, একটু জনগণের কাছে একটু নিজেকে তুলে ধরা। তবে রাজনীতি হবে ইনসাফের ভিত্তিতে। সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বিভিন্ন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে বসবাস করবে। একজন প্রতিনিধির দায়িত্ব হলো সকলের জানমাল নিরাপত্তা এবং সকলের উন্নয়নে কল্যাণে কাজ করা। তো সেখানে রাজনৈতিক বিশ্লেষণ, আপনি যদি ওয়াজ মাহফিলের সূত্র টানেন, তাহলে টানলে তো আমি মনে করবো যে যারা আমাকে এই প্রশ্ন করেছেন, মাধবপুর আসনে, মাধবপুর সোনারঘাটে শতকরা 90% সুন্নি মানুষ। এখন এখন মনে করেন যারা আমাদের বিপরীতে আছেন, তো আমরা যদি এটাকে যদি মূল মূল বিষয় ধরি, তাহলে তো তাদের ভোট থাকেই না। এবং আমি আমি তাদেরকে প্রশ্ন করতাম, যদি আমার হাতে সময় থাকতো। আমার হাতে সময় না থাকার কারণে জিজ্ঞেস করতে পারি না। জিজ্ঞেস করতাম যে আপনি রাজনীতিক, আপনার পরিচয় কি? তো রাজনীতি পরিচয় সূত্র ধরে যদি তাকে বলতে পারতাম, তাহলে আহ, আপনার লিডারকে বলে দেন, আপনার রাজনৈতিক নেতাকে বলে দেন যে আমার সুন্নির ভোট লাগবে না, তাইলে বুঝতেন, হিসাবের উত্তর পেয়ে যেত। তো সেই জন্য এগুলো টানাটানি না করে ইনসাফ ভিত্তিক রাজনীতির মানসিকতা রেখে, ছাড় দেওয়ার মানসিকতা রেখে, মানুষের কল্যাণে কথা বলা, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা এবং সকলের কল্যাণে কথা বলার নামে রাজনীতি। রাজনীতি হবে মানবতার ভিত্তিতে, হ্যাঁ, মানব কল্যাণের ভিত্তিতে। আমরা যেন উগ্র না হয়, আমরা যেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে মানুষের মধ্যে যেন আমাদের আদর্শের কথাগুলো জানান দিয়ে একে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধির বাংলাদেশ এবং সম্প্রীতির, বিশেষ করে চোনারঘাট চোনারঘাট মাধবপুর যেন আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ ভাই। জি। আপনি বারবার যে মানবতার ভিত্তিতে বা মানুষের সেবা করবার জন্য আপনি রাজনীতি করছেন বা মানে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন বলছেন, কিন্তু আপনি তো জানেন যে স্বতন্ত্র না হলেও আপনি যেহেতু একটি ছোট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলছেন, সেই দল থেকেও যদি আপনি নির্বাচিত হন, এই যে মানে বড় বড় নির্বাচনী জায়ান্ট যারা আছে, বড় ধরেন বিএনপি আছে, তারপর জামাতের একটি জোট আছে, এদের বিপরীতে আপনি খুবই মার্জিনাল অবস্থান থেকে সংসদে গিয়ে আপনি কি শুনতে পাচ্ছেন জনাব তাহেরি? আমি শুনতে পাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি, আপনি বলেন, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, আমি 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 অনুষ্ঠান শেষ করব। আপনি যদি আমরা শেষের দিকে আছি, আপনি না, শুধু অসুবিধা নেই, আপনি জানেন যে সংসদে এমপি হওয়া কিন্তু, এমপিদের দায়িত্ব কিন্তু উন্নয়ন করা কিংবা মানুষের খেদমত করা নয়। মানে এমপিদের দায়িত্ব হচ্ছে তারা আইন প্রণয়ন করবেন। তো সেই আইন প্রণয়নের ক্ষেত্রে আপনার অবস্থান, মানে আপনি যদি একজন দুজন করে আপনারা নির্বাচিত হনও, আপনারা আইন প্রণয়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারবেন আসলে? আমার আমি বলি কি, শুনেন, আমি আহ সেবা তো অনেক প্রকার আছে। আর সেবা, মানুষেই তো আমাদের রাজনীতি, মানুষের কল্যাণে রাজনীতি করা। সেখানে সেখানে আমার অবস্থান পরিষ্কার। আপনার বিগত দিন থেকে দেখে এসেছেন যে আমি নীতি নৈতিকতা, আদর্শ আর এদেশের যখন দুর্নীতি, জুলুম, নির্যাতন, চাঁদা এবং খুন, গুম, রাহাজানি এবং মব ভায়োলেন্স, এগুলোর বিরুদ্ধে আমি দায়িত্বহীন ভাবেই কথা বলেছি। এখন কথা হলো, আমি বাহিরে থেকে যত বড় কথাই কেন যত কথাই বলি না কেন, যদি সংসদের প্রতিনিধি হতে পারি, তখন আমার কথাই কিন্তু একটা আইনের প্রক্রিয়া পাবে। তখন আমি যে বাহিরে থেকে যত কথাই বলি সেটা হবে না। এই জন্য আমি যদি সংসদের প্রতিনিধি হতে পারি, তাহলে আমার
আহ, অবশ্যই আমাদের একটি আইনি প্রস্তাবনা করতে পারবো, এবং সকল সদস্যদের সাথে মিশে আমি অবশ্যই একটি সুযোগ পাবো যে এদেশের আহ ইনসাফ ভিত্তিক মানুষের নীতি নৈতিকতা আদর্শ পরিবর্তন এবং আদর্শের ভিত্তিতে যেন সমাজটা গড়ে ওঠে, আইনের প্রতি যেন শ্রদ্ধাশীল হয়, এবং আইনকে যেন আমরা বাস্তব জীবনে যেন রাষ্ট্রীয় অবকাঠামোর ভিত্তিতে যেন প্রয়োগ করতে পারি। সেজন্য আমি সবসময় আহ মানুষের কল্যাণে কথা বলি, সেই কল্যাণটা নীতিগত এবং আদর্শের ভিত্তিতে এবং সামাজিক ভিত্তিতে, যেটা যেখানে যা প্রয়োজন সেটা ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি। জি, জনাব তাহেরি, আপনারা তো মূলত ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় ক্ষমতার জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য রাজনীতি করেন বা নির্বাচন করছেন। এইবার নির্বাচনে এসে কি আপনার এই উপলব্ধিটা হলো যে আসলে বাংলাদেশে মানে ইসলামী যে শক্তিগুলো আছে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ইসলামী শক্তির যাওয়ার একটি সুযোগ আছে, এবং এই ইসলামী ঐক্যের ব্যাপারে আপনার উপলব্ধির জায়গা কি একটু পরিষ্কার হলো? না, আমি বরাবরই বলেছি যে ঐক্যের কোনো বিকল্প নাই, সকলেই ঐক্যের ভিত্তিতেই এগিয়ে আসতে হবে। আর সেখানে ঐক্যের ভিত্তিতে এগিয়ে আসার ভিত্তি যদি মজবুত করতে হয়, একটি উদারতা খুব জরুরি, বা একটা ব্যক্তিগত উদারতা খুব জরুরি। আমরা দেখেছি ইসলামের অনেক ঐক্য জোট হয়েছে, সেই ঐক্য জোটের ভিত্তিতে আহ যার যার মতো করে পছন্দ মতো করে তারা একটা বেস তৈরি করেছেন। যে বেসটা বিগত দিনে ছিল না, আমি মনে হচ্ছে যে এই বেসের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা কোনো এক সময় সেটা আমাদের একটা রূপরেখা তৈরি হতে পারে। আপনি আপনি এই বেসটা কোন ঐক্যের বেসের কথা বলছেন? জামাত এবং যেমন জামাতের নেতৃত্বাধীন যে যেমন জোট, এই আমাদের, জোটের কথা বলছেন? হ্যাঁ, ওনারা ওনাদের পছন্দ মতো করে একটা জোট করেছেন, আমরাও আমাদের মতো করে একটা জোট করেছি, যেটা বিগত দিনে ছিল না। একটা সিস্টেম কিন্তু চালু হলো, সেটা কখন কোথায় কোন পরিবেশে কোন পরিস্থিতিতে কোথায় যে গড়ায় সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। জি, অনেকেই বলেন যে আপনি এই যে মানে হবিগঞ্জ 4 আসনকে টার্গেট করেছেন, এখানে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক আছে। যেহেতু আওয়ামী লীগ এবার রাজনীতিতে নেই বা নির্বাচনে নেই, এদের টার্গেট করে, এই ভোট ব্যাংকটাকে টার্গেট করে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আপনি অতীতে আওয়ামী লীগকে নানানভাবে সমর্থনও করেছেন। তো এইবার কি এই ধরনের সাড়া পাচ্ছেন? মানে আওয়ামী লীগের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? তারা কি সমর্থন দিচ্ছে আপনাকে? এখন আমি, সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে আলেম ওলামারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা কিন্তু সবসময় মানবিক ভাবে কাজ করে আসছি। সে যেই রাজনীতি করুক না কেন, যদি তার মধ্যে মানবতা থাকে, তার তার কথা যদি ভালো হয়, সে যে কোনো দল হতে পারে, আমরা তাকে নিরঙ্কুশ সমর্থন দিই ওই কথার ভিত্তিতে। সুতরাং সেটা এজ এ পার্টি হিসাবে নয়, এজ এ একটা কাজ হিসাবে, একটা ব্যক্তির আদর্শ হিসাবে আমরা ভালোকে ভালো বলে আসছি। তো সেখানে আমি নির্বাচন করতে আসছি। আপনি যে বললেন যে আওয়ামী লীগের একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের ব্যাংক বাংলাদেশে কোথায় না আছে? সব জায়গায় আছে, বা সব সাবেক জায়গাতেই আছে। এমপি যিনি ছিলেন হ্যাঁ, ব্যারিস্টার সুমন, তার সঙ্গে আপনার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এটাই তার এটা সবাই ব্লেসিংস কি জানেন। পাচ্ছেন? না, উনি তো এখন ওনার সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু উনি আমার খুব কাছের মানুষ ছিলেন। ওনার অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস, অনেক আদর্শ, অনেক, শুধু আমি নয়, সারা বাংলাদেশে অনেকে অনুপ্রাণিত। রাজনৈতিক ভাবে যে প্রতিহিংসা, এই প্রতিহিংসাগুলো বন্ধ করাই হলো আমার রাজনীতি। আমি মনে করব অপরাধী যে হবে অপরাধীর শাস্তি হবে, অপরাধ যে করবে অপরাধের শাস্তি হবে, বাট কোন নিরপরাধ যেন হয়রানি কিংবা মামলা শিকার না হয়, সে আমি সবসময় কথা বলে আসছি। হ্যাঁ, সেটা আমি ইনশাল্লাহ বলেই যাব। আর ব্যক্তিগতভাবে একটি জায়গায় যখন নির্বাচন করতে আসছি, টার্গেট টার্গেট অন্য কোনো দল নয়, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভোট দিবেন, এটা হলো জি, সবচেয়ে বড় কথা। এবং আমরা আমি, অনুষ্ঠান শেষ করি কারণ আপনি এরই মধ্যে বের হয়ে গেছেন। সব শেষ একটি প্রশ্ন করি যে এই নির্বাচনে আপনার প্রার্থিতার পাশাপাশি আরেকটি ভোট হবে, সেটি হচ্ছে হা এবং না। এই যে জুলাই সংস্কার বা জুলাই চার্টারকে বাস্তবায়ন করবার জন্য যে হা না ভোট, এই ব্যাপারে আপনার অবস্থান কি? হা না না? না, এখন এই বিষয় নিয়ে দেখেন অনেক ধরনের সংশয় তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে, যে সেখানে আমাদের যে রাজনীতি টিম লিডার আছেন, ওনার একটা নির্দেশনা আসবে আমাদের যিনি, আমি যে সুন্নি জোট থেকে এসেছি
ইসলামী ফ্রন্ট থেকে আমি নির্বাচন করছি, আর সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন, মহাসচিব আছেন, সুন্নি জোটের চেয়ারম্যান মহাসচিবরা আছেন, ওনারা ওনাদের পক্ষ থেকে একটা নির্দেশনা দিবেন। কারণ যেহেতু আহ, জুলাই সনদের ভিত্তিতে যেহেতু হা না ভোটের যেহেতু একটা অনেকে অনেকের অনেক কথা, সেই কথার ভিত্তিতে হয়তো আমাদের দলের পক্ষ থেকে একটা নির্দেশনা আসবে। হ্যাঁ, সেটা নিয়ে যেহেতু একটু অনেক জায়গাতে অনেক ভাবে এক এক সময় এক একটা নির্দেশনা আসছে। কিছুদিন আগে দেখেছি সরকারি লোক একটা অ্যাভেলেবেল পুরা অফিসের সামনে হা ভোট দিবেন, এখন দেখলাম কয়েকদিন আগে নিষেধ করে দিয়েছেন। তাহলে সেখানে নীতি যারা আইন যারা প্রণয়ন করবেন, আইনের জায়গায় যেহেতু এত নড়চড় হচ্ছে, সেখানে আমার মনে হচ্ছে কিছু গ্যাপ আছে বলে মনে করছি। সেখানে একটা মন্তব্য, একটা চিন্তা চেতনা, আমি যাই বলি সেটা আমাদের দলের যে চেয়ারম্যান মহাসচিব আছেন তাদের দলীয় ভাবে সেটার একটা সিদ্ধান্ত আসবে। সেটার জন্য সেই আমরা যারা সিদ্ধান্ত এখনো হয়নি, সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আপনারা, তাই তো? এমপি হলে কি ওয়াজ ছেড়ে দেবেন? না, এটা তো বড় একটা দিনী খেদমত তো দিনী খেদমত তো থাকবেই। এরপর আমি আমার যেহেতু একটা জনপ্রতিনিধি হিসেবে জনগণের যে যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন, জনগণের কল্যাণে যে কাজগুলো আছেন সেই কাজগুলো আমাকে মেনটেন করে ধর্মের প্রচার প্রসারের ক্ষেত্রে নিজের লাইফ স্টাইলকে আমি কিভাবে সেট করব, সেটা যদি আল্লাহর মধ্যে আপনাদের দোয়া যদি প্রতিনিধি হতে পারি, সেটা হয়তো বা সময় আমি দেশবাসীকে বলতে পারবো, জানাতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি। এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জনাব মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরির সঙ্গে। গিয়াসউদ্দিন আত তাহেরি বাংলাদেশে অত্যন্ত পরিচিত একজন ইসলামী বক্তা, এবং তিনি গত বছরও নির্বাচন করেছেন, এইবারও নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। তিনি নির্বাচনের মাঝে এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আমাদের, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনি যে জোট থেকে প্রার্থী হয়েছেন সেই জোটটি অত পরিচিত না হলেও তিনি ব্যক্তিগতভাবে তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা এবং পরিচিতি, সেই পরিচিতি এবং জনপ্রিয়তার মাধ্যমে এরই মধ্যে আমরা শুনেছি যে তার এলাকায় একটি ব্যাপক সাড়া ফেলেছেন। আমরা নিশ্চয়ই চোখ রাখব তিনি মাঠে ময়দানে যেভাবে মানুষকে আকৃষ্ট করেন ওয়াজের মাধ্যমে, তিনি নির্বাচনে ভোট প্রার্থনার ক্ষেত্রে মানুষকে কতখানি আকৃষ্ট করতে পারেন, এবং সবশেষ তিনি বিজয়ী হতে পারেন কিনা, সেই পর্যবেক্ষণ নিশ্চয়ই আমাদের থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা এবং এই ভোটের উৎসবের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।